খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি রাজ্যের, আনা হলো একাধিক নতুন নিয়ম। মানুষ খোলস ছেড়ে বেরোচ্ছেন, ঝাঁকে ঝাঁকে যোগদান সিপিএমে। কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা। মন্তব্য জগন্নাথ ধামের মুখ্য পাণিগ্রাহীর। বাম আমলেও হয়নি বিরাট অভিযোগ, 1 বছর কোনো ফি ছাড়াই কাজ করে যাবেন কল্যাণ। মোবাইল থেকে মিসাইল, সেমিকন্ডাক্টর চিপ শিল্পে কেন 1.27 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে ভারত? হরমুজ প্রণালীতে একের পর এক হামলা, ভারতীয় নাবিকদের জন্য এলো বড় নির্দেশ। অমুসলিমদের কোরআন কলমা শেখানো ঘৃণ্য অপরাধ, হায়দ্রাবাদ স্কুল বিতর্কে মত ইমাম প্রধানের। ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার, সিএবির নির্বাচন বিতর্কে মন্তব্য করলেন সৌরভ। উঠে এলো অন্য রাজ্যের উদাহরণও। পুরীর রথযাত্রায় চরম বিশৃঙ্খলা, পদপৃষ্ট হয়ে মৃত্যু 1 ও আহত 200 ছাড়ালো। এমবিএ স্কলারশিপে কোটি টাকার জালিয়াতি, পড়ুয়াদের নামে অ্যাকাউন্ট খুলে সরকারি টাকা লোপাট। ভবিষ্যৎ নিলামে উঠতে দেব না, উত্তরাখণ্ডের ছাত্রছাত্রীদের আন্দোলনে সামিল রাহুল, ডাক দিলেন 17 জুলাইয়ের। ফিরহাদ, অরূপ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর পর এবার মদন ঋতব্রত তৃণমূল শিবিরে। মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, একদা এই ছায়াসঙ্গীদের। বিনামূল্যে বাসে সফরের পিঙ্ক কার্ড কবে থেকে চালু হচ্ছে, বড় আপডেট দিলেন পরিবহন মন্ত্রী। নবম শ্রেণীতে কেন তৃতীয় ভাষা, সিবিএসইকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। কলেজের অনুষ্ঠানে বিজেপি নেতারা উপস্থিত কেন, এবিভিপির বিক্ষোভে রণক্ষেত্র রাজগঞ্জ কলেজ। প্রভু জগন্নাথ সকলের রক্ষাকর্তা, রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণের সময় মনে হচ্ছিল তিনি আমার পাশেই আছেন। কালীঘাট থানার ওসির ঘরেই হতো বিজনেস ডিল, শান্তনু সিনহা বিশেষের নামে চার্জশিট ইডির। জঙ্গল ধ্বংস করতে দেব না, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও। নবম শ্রেণীতে হঠাৎ তৃতীয় ভাষা কেন, সুপ্রিম কোর্টের প্রশ্নে দানা বাঁধল বিতর্ক। সই জাল কাণ্ডে এফআইআর খারিজ চেয়ে আদালতে অভিষেক, রাজ্যকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। 1 ক্লিকেই আধার আপডেট, এবার বিনামূল্যে বদলান ইমেল সব জরুরি তথ্য। রেল বানিয়ে হিরো সাজার নাটক বন্ধ করুন, দুর্নীতি রুখতে বাস্তবের নায়ক মুখ্যমন্ত্রী বিজয়। স্কুলের মিড ডে মিল থেকে আচমকা উধাও হচ্ছে ডিম, মুখ্যমন্ত্রীর ঘোষণায় তোলপাড় বাংলা। শিশুদের ক্যান্সার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা, অভিযোগ ইরানের। অশান্তি বাড়ছে পশ্চিম এশিয়ায়। পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত 3 পুলিশকর্মী, আহত 34। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই দলবদল ইস্যুকে কেন্দ্র করে রাজ্য বিজেপির অন্দরে ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। একদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের করা অবস্থান, অন্য দল থেকে আর কাউকে নেওয়া হবে না। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভিন্ন কৌশল, বিরোধী শিবিরের হেভিওয়েট নেতাদের দলে টেনে সংগঠন আরও মজবুত করা। আর এই দ্বন্দ্বে এবার শুভেন্দুর দিকেই দিল্লি পাল্লা ভারী হলে সূত্রের খবর। কেন শুভেন্দুর পাশে কেন্দ্রীয় নেতৃত্ব? দলের শীর্ষ সূত্রের মতে শুধুমাত্র নিজস্ব সাংগঠনিক শক্তিকে রাজ্যে দ্রুত প্রভাব বিস্তার করা বেশ সময় সাপেক্ষ। রাজনৈতিক ভিত শক্ত করতে হলে অন্য দলের দক্ষ ও প্রভাবশালী নেতাদের স্বাগত জানানোই বুদ্ধিমানের কাজ। কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের আশঙ্কা, যোগদানের দরজা পুরোপুরি বন্ধ রাখলে জনমানসে এমন ভুল বার্তা যেতে পারে না। বিজেপিতে সাংগঠনিক শক্তির অভাব রয়েছে। শ্রমিক বনাম শুভেন্দু, কোথায় দ্বন্দ্ব? ঘোষণা বনাম বাস্তব। বিধানসভা জয়ের পর থেকে শ্রমিক ভট্টাচার্য বারবার দাবি করেছেন তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না, কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়মিত তৃণমূলের বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন। হেভিওয়েটদের যোগদান। সম্প্রতি তৃণমূলের প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চেক বরাইক বিজেপিতে যোগ দিয়েছেন। প্রার্থী ঘোষণা। দলবদলের পর এই 3 নেতাকে বিজেপি রাজ্যসভার প্রার্থী হিসেবেও ঘোষণা করেছে, যা শ্রমিক ভট্টাচার্যের অনড় অবস্থানকে কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সিদ্ধান্তের বল এখন কার কোর্টে?
আপাতত কেন্দ্রীয় নেতৃত্ব এই অস্বস্তিকর পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপিকে লিখিত বা মৌখিক কোনো নির্দেশ দিচ্ছে না। দলবদল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের ভার রাজ্য নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে দিল্লির এই নীরব সমর্থন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতকেই আরও শক্ত করল। এখন দেখার বিষয় দলের অন্দরের এই দ্বিধাবিভক্তি মেটাতে শ্রমিক ভট্টাচার্য নিজের অবস্থান থেকে সরে আসেন, নাকি আগামী দিনে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের জন্ম দেয়। সাংসদ, বিধায়ক ও বর্ষিয়ান নেতাদের দলত্যাগের জল্পনার মধ্যেই বুধবার ফেসবুক লাইভে এসে বিরোধীদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে শূন্য থেকে নতুন করে লড়াই করতে তিনি প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বর্তমানে দলের 8 জন লোকসভা সাংসদ, 10 জন রাজ্যসভা সাংসদ এবং বহু বিধায়ক তার পাশেই রয়েছেন। ক্ষমতা লোভীদের পরিবর্তে বুথ স্তরের ত্যাগী কর্মীদের নিয়ে দল পুনর্গঠনের বার্তাও দিয়েছেন তিনি। দলত্যাগীদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা দল ছেড়ে চলে যাচ্ছেন তাদের বিভিন্ন সমস্যা রয়েছে এবং এখন অনেক অজানা তথ্য সামনে আসছে। এছাড়া 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের ওপর জোর দিয়ে তিনি জানান, প্রশাসনিক বা অন্য কোনো দিক থেকে বাধা দেওয়া হলেও পরিস্থিতির সাথে আপোষ করবেন না। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, প্রয়োজনীয় পরিষেবা না পেলেও রিকশায় দাঁড়িয়ে বা সরাসরি কণ্ঠে বক্তৃতা দিয়ে লড়াই চালিয়ে যাবেন। 1998 সালে দল গঠনের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে নেত্রী 2026 সালের বিধানসভা নির্বাচনকেও নতুন চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। জল্পনা চলছিল মাস কয়েক ধরেই, অবশেষে সিলমোহর। রথের দিন 16 জুলাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রুক্মিণী মল্লিক অর্থাৎ অভিনেত্রী কোয়েল মল্লিক। বুধবার বিকেল পর্যন্ত রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে তৃণমূলের সাংসদ তালিকায় জলজল করছিল রঞ্জিত কন্যার নাম, কিন্তু বৃহস্পতিবার সকাল হতেই বদলে গেল ছবিটা। ইস্তফা কোয়েলের। সাংসদ পদ ছাড়ার পরক্ষণেই নয়াদিল্লির মতিলাল নেহরু রোডে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে দেখা গেছে কোয়েলকে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এই বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়ে গেছে যে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন কোয়েল। কেন এই সিদ্ধান্ত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের সঙ্গে গত কয়েকদিন ধরেই কোয়েলের দূরত্ব বাড়ছিল। সূত্রের খবর, অভিনেত্রী বিদেশে থাকায় ইস্তফা দিতে কিছুটা সময় লেগেছে, তবে বিজেপি নেতৃত্বের সঙ্গে তার কথোপকথন অনেক আগেই সম্পন্ন হয়েছিল। কোয়েল মল্লিকের এই দলবদলকে তৃণমূলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন অনেকে। মল্লিক পরিবারের স্বচ্ছ ভাবমূর্তি এবং টলিউডের ওপর কোয়েলের প্রভাব বিজেপির পালে বাড়তি হওয়া দেবে বলে মনে করছেন। বিশেষ করে বর্তমানে টলিউডের সঙ্গে দুর্নীতির নানা অভিযোগ জড়িয়ে পড়ার আবহে কোয়েলের মতো একজন হেভিওয়েট তারকার বিজেপিতে যোগদান পদ্মশিবিরের জন্য তাৎপর্যপূর্ণ। রাজ্যসভার পরবর্তী পদক্ষেপ, তৃণমূল থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির পরবর্তী পরিকল্পনা নিয়েও জল্পনা তুঙ্গে। অতীতে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ শেখ বড়াইকের মতো সদস্যরা রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার পর যে পদ্ধতিতে উপনির্বাচন হয়েছিল, সেক্ষেত্রেও সেই একই পথ নেওয়া হতে পারে। সূত্রের খবর, তৃণমূল থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পর দল তাকে রাজ্যসভার ওই শূন্য আসনে প্রার্থী করতে পারে। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে মাত্র 316 ভোটে পরাজিত হন তাপস চট্টোপাধ্যায়। তিনি এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিতে চলেছেন বলে জল্পনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম লেখাতে চলেছেন রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। কালীঘাট তৃণমূলে ফের ধাক্কা, মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়তে চলেছেন রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সূত্রের খবর, শীঘ্রই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি যোগ দিতে চলেছেন। এমনকি ঋতব্রত তৃণমূলের সাংগঠনিক স্তরে গুরুত্বপূর্ণ পদেও তাকে বহাল করা হতে পারে। বৃহস্পতিবার এ বিষয়ে জল্পনা আরও উস্কে দিয়েছেন তাপস নিজেই। 2021 সালের রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন তাপস। তাকেই 2026-এর নির্বাচনেও টিকিট দেওয়া হয়েছিল। তবে বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়ার কাছে মাত্র 316 ভোটে পরাজিত হন তিনি। তাপস হারার পর মমতা ওই কেন্দ্রের গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন। দাবি, তাপস জিতে গিয়েছিলেন, জোর করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সেই তাপসই এবার দিদির হাত ছাড়তে চলেছেন বলে খবর। এই বিষয়ে প্রশ্ন করা হলে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি প্রাক্তন বিধায়ক, তবে জল্পনাও জিইয়ে রেখেছেন। তার কথায়, এখনই সব বলছি না, সময় হলেই জানতে পারবেন। তাপস নিজে প্রাক্তন সিপিএম নেতা। তৃণমূলে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছিল। অভিষেকের লোক বলেই পরিচিত ছিলেন দলের অন্দরে। এছাড়া রাজারহাট ও বিধাননগর এলাকার রাজনীতিতে সব্যসাচী দত্তের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা আরও অজানা নয়। সেই সব্যসাচী এখন জেলে।
তাপসও পা বাড়াচ্ছেন ঋতব্রত শিবিরে। সূত্রের খবর, শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না হলে ঋতব্রত শিবিরের সাংগঠনিক কাঠামোয় জায়গা করে নিতে পারে তাপস। তাকে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি করা হতে পারে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর থেকে দলে ভাঙন স্পষ্ট হয়েছে। ক্রমশ দুর্বল হচ্ছে কালীঘাট শিবির। অনেক জয়ী বিধায়ক মমতা অভিষেকের হাত ছেড়েছেন। ঋতব্রতের নেতৃত্বে পৃথক একটি শিবিরে যোগ দিয়েছেন। দাবি, তারাই আসল তৃণমূল। দলের চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতাকেই। তবে মমতা নিজে এই পৃথক শিবিরকে মান্যতা দিতে নারাজ। 21শে জুলাই শহীদ দিবস উদযাপনকে কেন্দ্র করেও এই দুই শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। আদালতের নির্দেশে শহরের দুটি পৃথক স্থানে পৃথকভাবে শহীদ দিবস উদযাপন হবে। কামারহাটির বিধায়ক মদন মিত্র বুধবার ঋতব্রত শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। মমতা সমাজ মাধ্যমের দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় জানিয়েছেন, যাদের যাওয়ার তারা যেন 21শে জুলাইয়ের আগেই চলে যান। তারপর তিনি দল নতুন করে গড়বেন। এবার বেসুরো হলেন তাপসও। সীমানা পুনর্বিন্যাস নিয়ে আলোচনার দাবি জোটের। সংসদের আসন্ন বাদল অধিবেশনে সীমানা পুনর্বিন্যাস বিল আনা হতে পারে। এই জল্পনা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন, সংসদের আসন সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর মতো কোনো পদক্ষেপ নিতে হলে সব রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, এই ইস্যুতে বিরোধী ইন্ডিয়া জোট একাট্টা এবং সরকারের তরফে একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জোট তার প্রতিরোধ করবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাউত স্পষ্ট করে দেন যে শিবসেনা, কংগ্রেস বা শরৎচন্দ্র পাওয়ারের এনসিপির মতো বিরোধী জোটের কোনো দলই এই বিষয়ে একা কোনো সিদ্ধান্ত নেবে না। রাউত বলেন, সংসদের আসন সংখ্যা 50% পর্যন্ত বাড়ানোর কোনো প্রস্তাব নিয়ে ভাবার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। শিবসেনা, কংগ্রেস বা এনসিপির মতো ইন্ডিয়া জোটের কোনো শরিক দলই একতরফা অবস্থান নেবে না। সীমানা পুনর্বিন্যাস বিল নিয়ে জোটের শরিকরা সম্মিলিতভাবে যে কোনো সিদ্ধান্ত নেবে। সীমানা পুনর্বিন্যাসের ইস্যু ছাড়াও রাজ্যসভার এই সাংসদ সাম্প্রতিক দলবদল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত নেন। দলত্যাগী নেতারা যে সাংবিধানিক নিয়ম মেনেই দল বদলেছেন, সেই দাবিকে নস্যাৎ করে রাউত এই ঘটনাকে চোরাগুপ্তা কারসাজি বলে কটাক্ষ করেন। তিনি আরও বলেন, আমি এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি যে দলবদলকারী নেতারা সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এই ধরনের দলবদল বেআইনি প্রক্রিয়ার মাধ্যমে করা হয় এবং তা আইনের পরিপন্থী। এই পরিস্থিতিতে দলত্যাগ করলে সাংসদরা শেষ পর্যন্ত তাদের সদস্যপদ হারাবেন। বিল সমর্থনের গুজব ওড়ালেন শরদ পাওয়ারের দল। রাউতের এই বক্তব্যের ঠিক একদিন আগেই এনসিপি এর সাংসদ সুপ্রিয়া সুলে একই ধরনের মন্তব্য করেন। সংবাদ মাধ্যমের একাংশে প্রকাশিত খবর, যেখানে বলা হয়েছিল যে তার দল কেন্দ্রের প্রস্তাবিত সীমানা পুনর্বিন্যাস বিলকে সমর্থন করতে প্রস্তুত। সেই জল্পনাকে তিনি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে সুলে স্পষ্ট করেন যে সাংবিধানিক বিষয়ে তার দলের নীতি কখনো বিচ্ছিন্নভাবে বা আনুষ্ঠানিকভাবে ফাঁস করা হয় না। সুলে লেখেন, সীমানা পুনর্বিন্যাস ইস্যুতে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এর অবস্থান নিয়ে সংবাদ মাধ্যমের একাংশে যে খবর প্রকাশিত হয়েছে তা অসত্য ও কল্পনাপ্রসূত। আমি স্পষ্ট করতে চাই যে দল বা আমি নিজে এই বিষয়ে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করিনি। প্রতিটি সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ের মতো আমাদের দলের অবস্থান দলের অন্দরে এবং ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরেই নির্ধারিত হয়। তাই আমাদের একটি নির্দিষ্ট অবস্থান রয়েছে বলে যে খবর ছড়াচ্ছে তার কোনো ভিত্তি নেই। সুলে আরও বলেন যে বিল এখনও সংসদদের সামনেই পেশ করা হয়নি, তা নিয়ে বিরোধীরা চূড়ান্ত কৌশল তৈরি করতে পারে না। তিনি যোগ করেন, সরকার যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে সংশোধিত সীমানা পুনর্বিন্যাস বিল সংসদে পেশ করছে ততক্ষণ কোনো প্রস্তাব নিয়ে মন্তব্য করা অনুচিত। যেহেতু এখনও পর্যন্ত এমন কোনো বিল পেশ করা হয়নি, তাই এর বিষয়বস্তু বা আমাদের অবস্থান নিয়ে যে কোনো জল্পনাই অপরিণত। লোকসভায় আগের বিল পাশের ব্যর্থতা। চলতি বছরের গোড়ার দিকে শাসক দল একটি বড় আইনি ধাক্কা খেয়েছিল। গত 17 এপ্রিল সংবিধান বিল লোকসভায় পাশ করানো যায়নি। এই বিলে মহিলাদের জন্য 33% সংরক্ষণের পাশাপাশি সংসদের আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব ছিল।
বিলটির পক্ষে 298টি এবং বিপক্ষে 230টি ভোট পেলেও সাংবিধানিক সংশোধনের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। রাজনৈতিক মহলে জোর জল্পনা, সরকার আসন্ন বাদল অধিবেশনে বিলটির একটি সংশোধিত সংস্করণ আবার পেশ করতে পারে। বাদল অধিবেশন 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত চলার কথা, তবে কেন্দ্র এখনও তার আইনি কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আপাতত আরও হবে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি ঘনীভূত হয়েছে নিম্নচাপ, ক্রমেই শক্তি বাড়াচ্ছে সেটি। এর জেরে বৃষ্টি হবে, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 18 জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। সুস্পষ্ট নিম্নচাপের মূল মেঘ এখনও ওড়িশায় রয়েছে। দক্ষিণবঙ্গে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে, যে মেঘ ঢুকেছে তা সবটাই উড়ো মেঘ। আজ ও আগামীকালের মধ্যে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, বেশি বেশি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চল ও উপকূলে। তবে অতি ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়ে আবহাওয়া অফিস। কবে কোথায় বৃষ্টি হবে? আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। আর উত্তরবঙ্গে বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস আছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার। রবিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে চলেছে। উত্তর উড়িষ্যা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের এই নিম্নচাপের অবস্থান এর অভিমুখ উত্তর পশ্চিম দিকে। আগামী দুদিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করবে। লক্ষ্মীবারে গতকালের থেকে আরও কিছুটা কমলো সোনার দাম, মধ্যবিত্তের আরও কমলো চাপ। 16 জুলাই কততে বিক্রি হচ্ছে হলুদ ধাতু? জেনে নিন 22-24 ক্যারেট সোনা কলকাতা সহ দেশের বড় শহরগুলিতে কত দাম যাচ্ছে। কলকাতায় আজ সোনার দাম 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 14,329 টাকা, গতকালের থেকে 28 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 10 গ্রাম সোনার দাম 1,43,290 টাকা, গতকালের থেকে 280 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 1,43,29 টাকা, গতকালের থেকে 2800 টাকা কমলো। 22 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 13,135 টাকা, গতকালের থেকে 25 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 1,31,350 টাকা, গতকালের থেকে 250 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 13,13,500 টাকা, গতকালের থেকে 2,500 টাকা কমলো। 18 ক্যারেট 1 গ্রাম সোনার দাম 10,747 টাকা, গতকালের থেকে 20 টাকা কমলো। 10 গ্রাম সোনার দাম 1,74,070 টাকা, গতকালের থেকে 200 টাকা কমলো। 100 গ্রাম সোনার দাম 10,74,700 টাকা, গতকালের থেকে 2,000 টাকা কমলো। এছাড়াও অন্যান্য শহর যেমন দিল্লি, মুম্বাই ইত্যাদির দামের তথ্য রয়েছে মূল আর্টিকেলে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। 7ম বেতন কমিশন গঠন করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় আজ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। 7ম বেতন কমিশন গঠন করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকায় জানানো হয়েছে যে পরবর্তী বেতন কমিশন গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে তাদের বেতন ও ভাতা সংক্রান্ত যাবতীয় প্রস্তাব পরবর্তী বেতন কমিশনের কাছে পেশ করার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। জলসম্পদ উন্নয়ন নির্দেশালয়ের কর্মীবর্গ এবং মুখ্য বাস্তুকারের কাছে পাঠানো এই চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে অর্থ দপ্তরের গ্রুপ P1 শাখার ছাড়পত্র মেলার পর এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে গত 9 জুলাই জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠান। সেই চিঠিতে পূর্ববর্তী 7 মার্চ 2025 তারিখের মেমো নম্বরের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, অর্থ দপ্তরের গ্রুপ P1 তাদের পর্যবেক্ষণে জানিয়েছে যে প্রশাসনিক দপ্তরকে যেন পরবর্তী বেতন কমিশনের কাছেই সমস্ত প্রস্তাব জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
নতুন বেতন কমিশন গঠিত হওয়ার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরে জানিয়েছিলেন যে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হবে। নতুন নথি প্রকাশের পর সরকারি প্রস্তুতি শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত দপ্তরকে নিজস্ব প্রস্তাবগুলি গুছিয়ে নেওয়ার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যাতে পে কমিশন গঠিত হওয়া মাত্রই দ্রুততার সঙ্গে কাজ শুরু করা সম্ভব হয়। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, যারা রাজ্যের বর্তমান শাসক দল তারা বিরোধী আসনে থাকাকালীন সরকারি কর্মচারীদের যাবতীয় দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছিলেন। প্রাথমিক হলেও তিনি যে পে কমিশন নিয়ে পদক্ষেপ করেছেন এতে আমরা সন্তুষ্ট। আশা করি প্রতিশ্রুতি মতো পে কমিশন গঠন করে তা কার্যকর করা হবে।